हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वॉक विथ मी। फ्रेंड्स, आज আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 18 নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমরা পড়ব দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। তো এটা অনেকে রিকোয়েস্ট করেছিলে এবং কবিতাটা খুব একটা বড় না, এটা একটা সনেট। তো সেই কারণে এটাকে আমি নিয়ে নিচ্ছি, এটাকে আমি ডিটেলসে পড়িয়ে দিচ্ছি অন্যান্য কবিতার মতনও। আর নেক্সট ক্লাসে আবার আমরা যেভাবে গ্রামার করছিলাম সেভাবে করব, সাথে সাথে রেটরিকও করাবো। আর যেহেতু আর বেশি দিন আমি ভিডিও আনতে পারবো না, পরীক্ষা সামনেই চলে এসছে, তো 25 তারিখ অবধি আমি ভিডিও নিয়ে আসব, তারপরে এসএলএসটির ওপরে আর ভিডিও আসবে না। তো এর মধ্যে যেহেতু সময় খুব কম হাতে, তো আমি কয়েকটা সাজেস্টিভ ভিডিও নিয়ে আসব, মানে সাজেশান ওয়াইজ রিভাইজ অ্যান্ড সাজেশান সিরিজ নাম দিয়ে আর একটা সিরিজও আমি শুরু করব। সেই সিরিজটা অবশ্যই প্রত্যেকে দেখবে। তো চলো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, শুরু করো নোট করা। দেখো, প্রথম হচ্ছে রিটেন। কবে লেখা হয়েছে কবিতাটা? 1802 সালে। পাবলিশড হয়েছে 1807। পোয়েমস ইন 2 ভলিউমস এই গ্রন্থটাতে পাবলিশ হয়েছিল। এটা কেমন ধরনের কবিতা? ফর্মটা কি এর? এটা এলিজি, সাথে সাথে এটা হচ্ছে একটা সনেট। কেমন সনেট এটা? পেট্রার্কান সনেট। এবার প্রশ্ন হচ্ছে যে অপশানে দাদা এলিজিও আছে, সনেটও আছে, এবার কোনটা করব? যেটা মোর স্পেসিফিক সেটা অ্যান্সার করব। সনেট তো অবশ্যই, কিন্তু সনেটের মধ্যে আবার এটা আবার কোন টাইপের? এটা একটা এলিজি। তাহলে এলিজিটা হচ্ছে মোর স্পেসিফিক, অ্যান্সারটা যতটা স্পেসিফিক হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে এলিজি থাকলে অবশ্যই এলিজি অ্যান্সার করব, যদি এলিজি না থাকে সনেট অ্যান্সার করব। স্টানজা আছে কটা? 2টো স্টানজা আছে। যেহেতু পেট্রার্কান সনেট, তাহলে এটা একটা অক্টেভ এবং একটা সেস্টেট নিয়ে তৈরি। 2টো স্টানজা, অক্টেভ প্রথম 8টা লাইন, তারপরে সেস্টেট 6টা লাইন, টোটাল লাইন 14টা। এর রাইম স্কিম কি রয়েছে? এবিবিএ, এবিবিএ, সিডি, সিডি, সিডি। এটা হচ্ছে রাইম স্কিম। ভালো করে মুখস্থ করে নাও। যে কটা কবিতা আছে প্রত্যেকটা কবিতার যে রাইম স্কিম কি রয়েছে সেই রাইম স্কিমগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। তবে সবথেকে বেশি করে মুখস্থ করবে 4টে ওডের রাইম স্কিম। 4টে ওড যে তোমাদের রয়েছে 9-10 সিলেবাসে, সাথে সাথে তোমার এই দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এটারও রাইম স্কিম করে নেবে। আর লুসি পোয়েমগুলো তোমরা একটু দেখে নেবে কোন রাইমে রয়েছে। এই কবিতাগুলো একটু ভালোভাবে রাইমগুলো দেখে নেবে। চলো, আমি বলে দেবো সাজেশান ভিডিও যখন আসছে তখন সেখানে আবার এগুলো নিয়ে আমি সব তোমাদের পড়িয়ে দেবো। এগুলো মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। আয়াম্বিক যে রিদম তোমরা জানো, এটা হচ্ছে ডাডাম ডাডাম ডাডাম, এই রিদমে চলে। মানে প্রথমে একটা আনট্রেসড, তারপরেরটা স্ট্রেসড, আনট্রেস ট্রেস, আনট্রেস ট্রেস। তো আয়াম্বিকে লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার। 90% কবিতা এই আয়াম্বিক পেন্টামিটারই রয়েছে। আমাদের যে সিলেবাসটা রয়েছে এসএলএসটির, এখানে 90% কবিতাটা আয়াম্বিক। পিরিয়ড, কোন পিরিয়ডে লেখা হয়েছে কবিতাটা? রোম্যান্টিক এজে লেখা হয়েছে। এই কবিতার টার্গেট কি? কাকে টার্গেট করা হয়েছে? কোন বিষয়টাকে টার্গেট করা হয়েছে? সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড ইটস এফেক্টস। ইংল্যান্ডে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এসেছিল, সেই যে বাণিজ্যিক যে নবজাগরণ একটা ঘটেছিল, তার ফল কি হয়েছিল সেটাই হচ্ছে এই কবিতার টার্গেট। এই কবিতার মেন থিম কি? সেটা হলো ম্যাটেরিয়াল গেন অ্যান্ড স্পিরিচুয়াল লস। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ফলই এটা হয়েছিল যে ম্যাটেরিয়াল গেন তো প্রচুর মাত্রায় হচ্ছিল, কিন্তু ম্যাটেরিয়াল গেন হওয়ার সাথে সাথে স্পিরিচুয়াল লস ঘটে যাচ্ছিল। এবার প্রশ্ন হচ্ছে এখানে এই ম্যাটেরিয়াল গেন জিনিসটা কি? ম্যাটার মানে তোমরা জানো বস্তু, তাহলে বস্তুবাদ বা ভোগবাদ যেটা। ম্যাটেরিয়াল গেন মানে আমাদের নিত্যদিনের যে প্রয়োজনীয় যে সামগ্রী, যেখান থেকে আমরা সুখ লাভ করি, সেটা তোমার অর্থ সম্পদ যাই হোক, সে অর্থ সম্পদ দিয়ে আমরা কি কিনি? প্রত্যেক দিনের সুযোগ সুবিধাগুলোকে কিনি আমরা, যেখান থেকে আমরা সুখ লাভ করতে পারি সেই বস্তুগুলোকে আমরা কিনি। তো ম্যাটেরিয়াল গেন তো প্রচুর মাত্রায় হচ্ছিল যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছিল, কিন্তু এর ফলে মানুষ কৃত্রিমতার দিকে একটু বেশি ঝুঁকে যাচ্ছিল। এই সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ সম্পদ, টাকা কড়ি, গাড়ি বাড়ি, এইসবের দিকে যখন মানুষ ঝুঁকে যাচ্ছিল, তখন কি হচ্ছিল? প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা রিলেশন রয়েছে, সেই যে অন্তরঙ্গ একটা সম্পর্ক রয়েছে আমাদের প্রকৃতির সাথে, সেই সম্পর্কে কিন্তু একটা বিচ্ছেদ ঘটে যাচ্ছিল। আমরা প্রকৃতি থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিলাম।
তো এই যে বিষয়টা, একটা যখনই ম্যাটেরিয়াল গেন হবে তখনই স্পিরিচুয়াল লস হবে। স্পিরিচুয়াল জিনিসটা কি, যেটা অন্তর থেকে আসে। অন্তর থেকে কি আসে, আমাদের সন্তুষ্টি আসে, আনন্দ আসে। তাহলে যখনই তুমি বস্তুবাদের দিকে ঝুঁকে যাচ্ছ তখন তোমার ভিতরের যে আনন্দ, যে সন্তুষ্টি, যেটা নেচার থেকে আসে আমাদের, সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। বাইরের সুখ স্বাচ্ছন্দ্য তুমি পাচ্ছ প্রচুর মাত্রায়, কিন্তু ভিতরের সুখ স্বাচ্ছন্দ্যটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে ম্যাটেরিয়াল গেন আর স্পিরিচুয়াল লস। তো এই থিমের ওপরে, এই বিষয়টাকে টার্গেট করেই লেখা হয়েছে এই সনেটটা। আর তোমরা জানো ওয়ার্ডসওয়ার্থ উনি একজন নেচার ওয়ার্শিপার ছিলেন। টিনটন অ্যাবেতে উনি ঘোষণাও করে দিয়েছিলেন যে উনি একজন নেচার ওয়ার্শিপার। তো সেই জায়গা থেকে যখন মানুষকে উনি চোখের সামনে দেখছেন যে ইংল্যান্ডের যে মানুষ, তারা ধীরে ধীরে আস্তে আস্তে প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছে ম্যাটেরিয়ালিজমের কারণে, ওয়ার্ল্ডলিনেসের কারণে, সেই সময় সেই প্রেক্ষাপটে উনি এই কবিতাটা রচনা করেন। তো এবার আমরা পড়তে শুরু করব। হাতে একটা টেক্সট বুক রাখো, খাতা পেন রাখো, নোট করবে যেগুলো বলছি। চলো শুরু করা যাক। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। প্রথম লাইন দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস লেট অর সুন। এখানে ওয়ার্ল্ড বলতে কি বোঝানো হচ্ছে? ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। আরও ভালোভাবে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এটা ওয়ার্ল্ডলিনেস, অর্থাৎ বস্তুবাদ, ভোগবাদকে বোঝাচ্ছে ওয়ার্ল্ড শব্দটা দিয়ে। তাহলে এই যে ওয়ার্ল্ডলিনেস, এই যে বস্তুবাদ, এটা কি করছে? আমাদের মনের যে অনুভূতিগুলো রয়েছে সেই অনুভূতির উপরে একটা আবরণ ঢেকে দিচ্ছে, আবৃত করে দিচ্ছে আমাদের মনকে। এর আমরা এরকম অর্থ করতে পারি একটাই, যে লেট অ্যান্ড সুন, মানে এরকম অর্থ হতে পারে এই যে বস্তুবাদ, এই যে ভোগবাদ, এটা তাড়াতাড়ি হোক বা দেরিতে হোক, এখনই হোক বা পরেই হোক, আমাদের কাছে একটা বোঝা তুল্য হয়ে যাবে। ইজ টু মাচ উইথ আস। আমাদের কাছে এটা বোঝা হয়ে যাবে। এই যে বস্তুবাদ, যেটার পিছনে আমরা দৌড়াচ্ছি, এখন ইংল্যান্ডের কথা বলছি, সেই সময়কার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হচ্ছিল, সেই সময়কার ইংল্যান্ডের মানুষ যে বস্তুবাদের পিছনে দৌড়াচ্ছিল, এই যে বিপুল মাত্রায় প্রোডাকশান হচ্ছিল, শিল্প কারখানা এসব হচ্ছিল, এর ফলে মানুষ কৃষি থেকে দূরে চলে যাচ্ছে, এগ্রিকালচার থেকে দূরে যাচ্ছে, মানে নেচার থেকে দূরে যাচ্ছে। তো এটাই বলছেন যে এই যে সিচুয়েশান এখন, এই যে বস্তুবাদের পিছনে, ভোগবাদের পিছনে, অর্থ সম্পদের পিছনে, এই প্রোডাকশানের পিছনে এই যে দৌড়ানো, আমাদের এই কৃত্রিমতার পিছনে আমাদের এই যে দৌড়, এটা এখন হোক বা কয়েক বছর পরে হোক, আমাদের কাছে এটা আস্তে আস্তে বোঝা হয়ে যাবে। তাহলে এটা একটা অর্থ হতে পারে। সেকেন্ড, এরকম অর্থ করতে পারি আমরা যে লেট অ্যান্ড সুন মানে হচ্ছে, লেট মানে পাস্ট আর সুন মানে ফিউচার। আর এখনকার কথা উনি বলছেন, তার মানে ওয়ার্ডসওয়ার্থ এরকম বলতে চাইছেন যে বস্তুবাদ কখনোই মানুষকে সুখ দিতে পারে না। যখনই বস্তুবাদ মানুষের ওপরে হাবি হয়ে যাবে, যখনই তোমার এই ভোগবাদ, ভোগ লালসা, এর পিছনে মানুষ দৌড়াতে শুরু করবে, সেটা কি হবে? সেটা মানুষের মনকে কিন্তু আবৃত করে দেয়, মানুষের অনুভূতিগুলোকে কিন্তু নাল করে দেয়। এটা অতীতেও হয়েছে, এটা বর্তমানেও হচ্ছে, এটা ভবিষ্যতেও হবে। এই একটা অর্থ হতে পারে লেট অ্যান্ড সুন। তাহলে অতীতেও ভোগবাদ মানুষকে কি করেছে? মানুষকে প্রকৃতি থেকে দূরে নিয়ে গেছে, মানুষের কাছে বোঝা হয়ে গেছে। এটা ভবিষ্যতেও এটা হবে। এটাও একটা অর্থ কিন্তু আমরা দাঁড় করাতে পারি এই প্রথম লাইনটার। তাহলে এখানে নোট করো তোমরা যে ওয়ার্ল্ড শব্দের অর্থ আমরা নিচ্ছি ওয়ার্ল্ডলিনেস। চলো একটু লিখেও দিই আমি এটা। তো ওয়ার্ল্ড শব্দ যেটা এখানে, ওয়ার্ল্ড, এটার অর্থ আমরা লাগাচ্ছি ওয়ার্ল্ডলিনেস, অর্থাৎ কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্র্যাক্ট, অর্থাৎ সিনেকডকি বলতে পারি আমরা। কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্র্যাক্ট, অ্যাবস্ট্র্যাক্টের জন্য কংক্রিট ইউজ করা হয়েছে, তাহলে সিনেকডকে আমরা ইউজ হয়েছে এটা বলতে পারি। নেক্সট দেখো বলেছে গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই। আচ্ছা, এখানে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই আসটার অর্থ আমরা নিতে পারি যে আওয়ার থট অ্যান্ড আওয়ার অ্যাকশান। যে আস ওয়ার্ডটা আছে না, এটার অর্থ নেব আওয়ার থটস অ্যান্ড আওয়ার অ্যাকশানস। আমাদের যে ক্রিয়াগুলো, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে অনুভূতি,
সব কিছুর উপরে যেন একটা পর্দা, সব কিছুকে যেন ঢেকে দিচ্ছে, আবৃত করে দিচ্ছে, সব কিছুর ওপরে যেন একটা বোঝা হয়ে যাচ্ছে। কোন জিনিসটা? এই ওয়ার্ল্ডলিনেস, এই বস্তুবাদ। ক্লিয়ার? সেকেন্ড লাইনে চলে এসো, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। বেশ, গেটিং মানে আয়, স্পেন্ডিং মানে ব্যয়, পাওয়ার্স মানে পাওয়ার্স, পাওয়ারের অর্থ হচ্ছে এখানে পাওয়ার টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটিজ অফ নেচার। লে ওয়েস্ট মানে স্পয়েল করা। তাহলে কি দাঁড়ালো এর অর্থটা? গেটিং মানে আয় করছি, তাহলে আমরা অর্থ, সম্পদ, ম্যাটেরিয়াল, যে সমস্ত গেন, সব কিছুকে আমরা কি করছি? নিজেদের কাছে নিয়ে আসছি, যেটাকে গেটিং বলা হচ্ছে। অর্থাৎ পার্থিব সুখ আমরা কি করছি? কিনে আনছি। স্পেন্ডিং, তাহলে যে টাকাটা তুমি উপার্জন করছো, যে অর্থটা তুমি নিয়ে আসছো, সেই অর্থটা কেন আনছো? সেই অর্থ দিয়ে তুমি কি করবে? সেই অর্থটাকে স্পেন্ড করবে, সেটাকে খরচ করবে। কিসে খরচ করবে? পার্থিব সুখ কেনার জন্য। তাহলে অর্থ উপার্জন করছো, সেই অর্থটাকে আবার তুমি পার্থিব সুখ কেনার জন্য সেই অর্থটাকেই আবার ব্যয় করছো। তাহলে বর্তমানে আমাদের এই যে জীবন, এটা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেছে, যেখানে শুধু আয় আর ব্যয়, আয় আর ব্যয়। তাহলে আমরা কি করছি? সেই বস্তুবাদের দিকে এতটাই ঝুঁকে গেছি আমরা, সেই ভোগের বস্তু কেনার জন্যই আমরা দৌড়াচ্ছি সারাদিন অর্থ উপার্জনের জন্য। তাহলে অর্থ উপার্জনের জন্য সারাদিন পরিশ্রম, সেই পরিশ্রমের পরে আবার ভোগের বস্তু লাভের জন্যই সেই অর্থটাকে ব্যয় করছি। তাহলে এর গণ্ডির মধ্যে আমাদের জীবন আবদ্ধ হয়ে গেছে। আর এর ফলে হচ্ছেটা কি? এর এফেক্টটা কি হচ্ছে দেখো, উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। লে ওয়েস্ট মানে কি বললাম? স্পয়েল করা, নষ্ট করা, অপচয় করা। আমরা আমাদের শক্তিকে হারিয়ে ফেলছি, নষ্ট করছি। কিসের শক্তিকে? পাওয়ার্স। এই পাওয়ারটা কি? প্রকৃতির যে সৌন্দর্য, তাকে উপভোগ করার যে পাওয়ার, সেইটাকে আমরা হারিয়ে ফেলছি। নেক্সট দেখো, লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। আমরা এতটাই যান্ত্রিক হয়ে গেছি বর্তমানে, এতটাই রুক্ষ শুষ্ক হয়ে গেছি, এতটাই অনুভূতিহীন হয়ে গেছি যে আমরা প্রকৃতিকে উপভোগ করার বা প্রকৃতির মধ্যে যে আমাদের কতটা একান্ত, প্রকৃতি যে আমাদের কাছে কতটা একান্ত আপন, সেটা আমরা ভুলে যেতে বসেছি। তাহলে বর্তমানে প্রকৃতির মধ্যে আমাদের নিজস্ব কিছু বলে, আমাদের আপন কিছু বলে আমরা আর কিছু খুঁজেই পাই না। অর্থাৎ আমরা প্রকৃতি থেকে দূরে চলে গেছি। প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা আত্মার টান রয়েছে, সেটা আস্তে আস্তে আমরা ভুলে যেতে বসেছি। সেখান থেকে আমরা দূরে যাচ্ছি প্রকৃতি থেকে, তাই না? এরপরে দেখো কি বলেছি। আচ্ছা, নেচার এখানে ক্যাপিটাল এন আছে, পার্সনিফিকেশন করা হয়েছে। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্ডিড বুন। আমরা কি করেছি? আমাদের হার্টকে বিলিয়ে দিয়েছি, আমাদের হৃদয়কে আমরা বিক্রি করে দিয়েছি। এখানে হার্ট শব্দের অর্থ নেবে সোল। হার্ট সমান এখানে সোল। আমরা আমাদের আত্মাকে বিক্রি করে দিয়েছি। উই হ্যাভ সোল্ড আওয়ার সোলস। কার কাছে বিক্রি করেছি? ম্যামনের কাছে। কে এই ম্যামন? এই ম্যামন হচ্ছে গড অফ ওয়েলথ, অর্থের যে দেবতা। সেই ম্যামনের কাছে আমরা আমাদের সোলকে বিক্রি করে দিয়েছি। আর এই বিক্রি করার ফলে সে আমাদের কি দিয়েছে? ম্যামন আমাদের দিয়েছে অর্থ সম্পদ, ওয়েলথ দিয়েছে আমাদের। তাহলে দেখো, আমরা একটা এখানে ডিল করেছি। সেই ডিলটা কি করেছি? যে হে ম্যামন, তুমি অর্থের দেবতা, তোমার কাছে আমরা আমাদের সোল বিক্রি করে দিয়েছি, তার বদলে তুমি আমাদের অর্থ দাও, আমাদের সম্পদ দাও, পার্থিব সুখ দাও। তাহলে যেহেতু আমরা আমাদের সোলকে বিক্রি করে দিয়েছি, তার বদলে আশীর্বাদ স্বরূপ সে আমাদের কি দিয়েছে? সে আমাদের একটা গিফট দিয়েছে। সেই গিফটটা আর কিছুই নয়, সেই গিফটটা হচ্ছে ওয়েলথ। তাহলে এখানে দেখো যে বুন শব্দটা আছে, এই বুন মানে আশীর্বাদ। এই আশীর্বাদটা আসলে কিসের? এই আশীর্বাদটা হচ্ছে গিফট অফ ওয়েলথ। সে আমাদের অর্থ সম্পদের আশীর্বাদ দিয়েছে। কিন্তু যেহেতু আমরা এই আশীর্বাদের ফলে, এই ওয়েলথ পাওয়ার ফলে প্রকৃতি থেকে দূরে চলে গেছি, যে প্রকৃতি আমাদের একান্ত আপন, তার কাছ থেকে যেহেতু আমরা দূরে সরে গেছি, সেই জন্য এই আশীর্বাদটা কবির কাছে খুব একটা ভালো আশীর্বাদ না। সেই জন্য উনি এর জন্য শব্দ ব্যবহার করেছেন সর্ডিড। এই যে বুনটা কেমন? এটা সর্ডিড। সর্ডিড শব্দের অর্থ হচ্ছে ডার্টি। এটা একটা নিচ,
একটা নোংরা, একটা হীন আশীর্বাদ। এবার এই দুটো শব্দের মধ্যেই দেখো একটা বিপরীত ভাব রয়েছে। আশীর্বাদ কখনো নীচ হতে পারে না, আশীর্বাদ কখনো নোংরা হতে পারে না, কিন্তু উনি বলছেন যে সর্ডিড বুন, কারণ এই আশীর্বাদটা মানুষকে কিন্তু প্রকৃতি থেকে দূরে নিয়ে যাচ্ছে, যে তার আপন তার থেকে দূরে নিয়ে যাচ্ছে। মানুষের অনুভূতিগুলো মানুষ হারিয়ে ফেলছে আস্তে আস্তে। নেচারের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার তার যে শক্তি সেটাকে হারিয়ে ফেলছে। সেই কারণে উনি বলেছেন এই যে গিফটটা, এই যে আশীর্বাদটা, এটা আসলে আশীর্বাদ না, এটা আশীর্বাদ রূপে একটা অভিশাপ। আসলে এটা অত্যন্ত নোংরা নীচ একটা আশীর্বাদ। তাহলে এই যে সর্ডিড বুন, এখানে অক্সিমরন ব্যবহার করেছে, এটা নোট করে নেবে। তাহলে অক্সিমরনের ইউজ হয়েছে সর্ডিড বুন এই অংশটাতে। তাহলে 4টে লাইন আমাদের হয়ে গেল। তো এই জায়গাটাতে যে সর্ডিড বুন, এখানে অক্সিমরন আছে, এখানে একটা ভার্বাল আইরনিও আছে। 5 নম্বর লাইনে চলে আসি আমরা, দিস সি। এবার দেখো প্রকৃতি কত সুন্দর, নেচার কত সুন্দর, সেটা যদি আমরা একটু বাড়ির বাইরে বেরোই তাহলেই তার অনুভূতি আমরা পাই। সেই প্রকৃতির সৌন্দর্যের একটা দৃশ্য উনি এখানে তুলে ধরেছেন, খুব সুন্দর একটা ইমেজ উনি দেখিয়েছেন এই 5 নম্বর লাইনে। দেখো দিস সি, সি এর এসটা বড় হাতের, আগে নেচারের এনটা দেখো ক্যাপিটাল ছিল, পার্সনিফিকেশান। এখানে এসটা ক্যাপিটাল সি এর, তার মানে এটাও পার্সনিফিকেশান। আর সেই সমুদ্র হচ্ছে প্রকৃতির একটা এলিমেন্ট। তাহলে নেচারের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে উনি পার্সনিফাই করছেন, আর প্রকৃতি যে কত সুন্দর তা সেটা বোঝানোর জন্যই উনি ব্যবহার করেছেন এগুলো। দিস সি দ্যাট বেয়ার্স আর বোজন টু দ্য মুন। এই যে সমুদ্র, দিস শব্দ দিয়ে মনে হচ্ছে খুবই কাছেই রয়েছেন সমুদ্রের, সেই জন্য বলছেন দিস সি। অর্থাৎ মেবি উনি সমুদ্রের ধারে কোনো শোর রয়েছে, বা এখনই আমরা দেখব যে একটা ঘাসে ভরা জমি, সেখানে উনি দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকে উনি সমুদ্রকে দেখছেন, অর্থাৎ ওনার সামনেই রয়েছে, কিছুটা দূরেই রয়েছে। সেই জন্য বলছি এই যে সমুদ্র, যে কি করেছে, যে সমুদ্রটা তার যে বক্ষস্থল, তার যে বোজম, সেটাকে উন্মুক্ত করে দিয়েছে, সেটাকে খুলে ধরেছে, সেটাকে মেলে ধরেছে। কার কাছে? চাঁদের কাছে, মুনের কাছে। এবার বিষয় হচ্ছে এটার অর্থ কি, এখানে সমুদ্রকে একটা সুন্দরী রমণীর সাথে তুলনা করা হয়েছে, যে রমণী দেখো শুয়ে রয়েছে, যেন সমুদ্র রয়েছে, চাঁদ রয়েছে আকাশে। তো সেই সমুদ্রে যখন ঢেউগুলো উঠছে, সেগুলোকে উনি কল্পনা করছেন যে শয্যারত যে রমণীটি রয়েছে তার বক্ষস্থলের মতন উন্নত, কত সুন্দর একটা ইমেজ দেখো। সেই যে সুন্দর তার বক্ষস্থল, সেটার দিকে তাকিয়ে রয়েছে কে? চাঁদ, অর্থাৎ তার প্রেমিক, তার যে লাভার, সে তাকিয়ে রয়েছে তার দিকে। আর তার কাছে এই যে রমণীটি, তার সৌন্দর্যকে কি করছে? মেলে ধরছে, উন্মুক্ত করে দিচ্ছে তার প্রেমিকের কাছে। সেই জন্য সে তার বক্ষস্থল থেকে কাপড়টাকে সরিয়েছে। তার বক্ষস্থল দর্শন করছে কে? সেই তার লাভার, সেই চাঁদ। তাহলে এখানে চাঁদকে লাভারের সঙ্গে তুলনা করা হচ্ছে, আর যে সমুদ্র তাকে একটা রমণী, সুন্দরী রমণীর সাথে তুলনা করা হয়েছে। আর বক্ষস্থল বলা হচ্ছে মানে সমুদ্রে যে ঢেউ, সেইগুলোর কথা হচ্ছে এখানে। তো অপরূপ একটা ইমেজ এখানে ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে পার্সনিফিকেশানও আছে, এর মধ্যে মেটাফোরও রয়েছে। ঠিক আছে, তাহলে দুটোই নোট করবে। এই লাইনটাতে পার্সোনাল মেটাফোরও রয়েছে, আবার পার্সনিফিকেশানও আছে। তাহলে এই যে সমুদ্র, যে তার বক্ষস্থলকে মেলে ধরেছে চাঁদের কাছে, দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, বাতাসগুলো যারা কিছুক্ষণের মধ্যেই চিৎকার শুরু করবে, এখন তো থেমে রয়েছে, কিছুক্ষণ পরেই এই যে বাতাস, সেই বাতাস কী করবে? হাউলিং করবে, মানে একটা স্টর্ম আসতে পারে, ঝড় আসতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে, সে মানে উত্তাল হয়ে যেতে পারে সেই ঝড়েতে সেই সমুদ্র, অর্থাৎ ঝড় আসতে পারে। এখন সমুদ্র শান্ত হয়ে রয়েছে, বাতাস প্রবাহিত হচ্ছে না, একটু পরেই হয়তো বাতাস প্রবাহিত হবে, প্রচুর আওয়াজ করবে, গর্জন করবে। অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, কিন্তু এখন ঘুমন্ত ফুলের মতন, যেহেতু এখন রাত, চাঁদের কথা বলেছে, নাইটের কথা হচ্ছে, রাত্রে ফুলগুলো কি হয়েছে? তাদের যে পেটালসগুলো সেগুলো মুড়ে রয়েছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে শিশুদের মতন ফুলগুলো। যেই ভোর হবে, যেই সূর্য উঠবে, তখন আবার তাদের কি হবে? সেই কুঁড়িগুলো আস্তে আস্তে ফুটে উঠবে, পেটালসগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে। তাহলে যে ফুলগুলো এই রাত্রে ঘুমিয়ে রয়েছে, সেই ঘুমন্ত ফুলের মতন বাতাস যেন এখন কেমন হয়ে রয়েছে? আপ গ্যাদার্ড, অর্থাৎ কোয়াইট, কাম, বাতাস শান্ত হয়ে রয়েছে এখন। আর কিছুক্ষণ পরেই এই একই বাতাস, যারা এখন ঘুমন্ত ফুলের মতন এক জায়গায় শান্ত হয়ে রয়েছে, তারাই আবার উত্তাল হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করবে, তারাই আবার কি করবে?
ওয়াইল্ড হয়ে যাবে সেই বাতাস এবং হাউলিং করবে, গর্জন করতে শুরু করবে। এই জায়গাতে এই দুটো লাইনে দেখো, লাইন 6 আর লাইন 7, এই দুটো লাইনে নেচারের দুটো অ্যাসপেক্টকে বর্ণনা করা হয়েছে। দেখো, প্রকৃতির দুটো অ্যাসপেক্ট আছে আমরা জানি, নেচারের দুটো অ্যাসপেক্ট। একটা হচ্ছে নেচার অত্যন্ত কাম, অত্যন্ত শান্ত, প্রশান্ত। আর একটা হচ্ছে নেচারের মধ্যে ওয়াইল্ডনেসও আছে। কখনো কখনো নেচার কিন্তু ওয়াইল্ড হয়ে যায়, আবার কখনো কখনো প্রকৃতি অত্যন্ত শান্ত হয়ে যায়। তাহলে দুটোরই বর্ণনা করেছে, তার যে কামনেস এবং তার স্টর্মি সাইডটা, ওয়াইল্ড সাইডটা নেচারের, দুটোই কিন্তু এই লাইনে বর্ণনা করা হয়েছে। এরপরে কি বলছে? ফর দিস, এই কারণে, ফর এভরিথিং, এই সব কিছু থেকে, উই আর আউট অফ টিউন। এখানে ফর দিস মানে বলা হচ্ছে এই যে নেচারের যে বিভিন্ন রূপ, এই বিভিন্ন রূপের তার যে সৌন্দর্য, এই যে ভ্যারাইটিস রয়েছে, এই যে বিউটিস রয়েছে নেচারের, এই সব কিছু থেকে আমরা, উই আর আউট অফ টিউন, আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা আলাদা হয়ে গেছি, আমরা আউট অফ হারমোনি হয়ে গেছি। আমরা আর নেচারের সঙ্গে নিজেদের এক করতে পারি না, আমরা একাত্ম হতে পারছি না নেচারের সাথে। কেন হতে পারছি না? কেন প্রকৃতির এই বিভিন্ন যে সৌন্দর্যগুলো ছড়িয়ে রয়েছে চারিদিকে, সেগুলোকে উপভোগ করতে কেন পারছি না আমরা? তার কারণ আমরা বস্তুবাদের মধ্যে ডুবে গেছি, আমরা ভোগবাদের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। সেই জন্য আমরা দূরে চলে গেছি, আমরা আমাদের সোলকে বিক্রি করে দিয়েছি। দেখো, এখানে আমাদের অক্টেভটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার শুরু হচ্ছে সেস্টেট। নাম্বার 9 দেখো, 9 নম্বর লাইনে দেখো কি আসছে এখানে। It moves us not. It moves us not. It বলতে কি বোঝাচ্ছে? প্রকৃতির সৌন্দর্য, বিউটি অফ নেচার। এই প্রকৃতির সৌন্দর্য বর্তমানে আর আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায় না, আর আমরা সেন্সিটিভ হতে পারি না প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। এটাই বলছেন যে ইট মুভস আস নট। এই যে প্রকৃতির সৌন্দর্যের কথা বর্ণনা করলাম আমি, এই যে সমুদ্র যে একটা সুন্দরী রমণীর মতন তার বক্ষস্থলকে উন্মুক্ত করে দিয়েছে চাঁদের কাছে, রাত্রে যখন তোমার অত্যন্ত রাতে যখন চাঁদ ওঠে, যখন সমুদ্রের ঢেউ ওঠে বড় বড়, সেটাকে তার বক্ষস্থল বলে মনে হয় দেখে। তো এই যে সৌন্দর্য, বাতাস প্রবাহিত হয়, এখন শুয়ে রয়েছে ফুলের মতন, কিছুক্ষণ পরেই সে আবার হাউলিং করতে আরম্ভ করবে। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলোকে আর আমাদের নাড়িয়ে দিয়ে যায় না, আর আমরা সেন্সিটিভ নই প্রকৃতির সৌন্দর্যের প্রতি। গ্রেট গড ওয়ার্ডসওয়ার্থ এই যে বেদনা, তার এই যে মানুষের যে তোমার অনুভূতিহীন হয়ে যাচ্ছে মানুষ আস্তে আস্তে, সেই অনুভূতিহীন মানুষদের দেখে ওয়ার্ডসওয়ার্থ এতটাই বেদনার্ত হয়েছেন, সেই বেদনার্ত তার যে হৃদয়, সেখান থেকে উনি কি করছেন? এখানে গডকে ইনভোক করছেন, উনি এক্সক্লেম করছেন গ্রেট গড, একটা এক্সক্লামেশন। গডকে বলছেন, হে মহান ঈশ্বর, আই উড রাদার বি এ পেগান। এই যে খ্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ইংল্যান্ডে, সেই যে খ্রিশ্চিয়ান ওয়ার্ল্ড, সেই তারা ভোগবাদের দিকে এতটা ঝুঁকে পড়েছে, তাদের দেখে ওয়ার্ডসওয়ার্থ এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন উনি। সেই কারণে উনি বলছেন যে হে ঈশ্বর, যদি আমি একটা পেগান হতে পারতাম, আমি চাই একটা পেগান হতে। পেগানকে, পেগান হলো নেচার ওয়ার্শিপার। তাহলে এটা একটু নোট করো তোমরা, পেগান, পেগান মানে লিখে রাখো নেচার ওয়ার্শিপার, অর্থাৎ প্রকৃতির পূজারী। যখন খ্রিশ্চিয়ানিটি আসেনি ইংল্যান্ডে, খ্রিশ্চিয়ানিটির জন্মের আগে ইংল্যান্ডের মানুষ যারা নেটিভ পিপল ছিল ইংল্যান্ডের, তারা প্রকৃতি পূজক ছিল, তারা বিভিন্ন দেবদেবীর পুজো করত। তাহলে এই যে প্রকৃতির পূজক, এই যে পেগান যারা হয়, যারা তোমার আইডল ওয়ার্শিপার যারা হয়, প্রকৃতির বিভিন্ন এলিমেন্টগুলোকে যারা মানবিক রূপ দান করে, যেটাকে আমরা বলি অ্যানথ্রোপোমরফিজম। এই যে প্রকৃতির বিভিন্ন এলিমেন্টগুলো রয়েছে, এই যে তোমার আগুন, জল, মাটি, বাতাস, এগুলোর মধ্যেও তারা এক একটা দেবদেবীর রূপ দেখতে পায়। এগুলোকে অ্যানথ্রোপোমরফিক ফিগার রূপে তারা কল্পনা করতে আরম্ভ করে। এতই তাদের ইমাজিনেটিভ পাওয়ার বেশি, সেই কারণে তারা প্রকৃতির সঙ্গে কি করে? একাত্ম হয়ে থাকতে পারে।
কারণ প্রকৃতিরই প্রত্যেকটা রূপকে তারা পুজো করছে। সেই রকম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে যদি আমি তাদের মতো হতে পারি, যদি তাদের মতো পেগান আমি হতে পারি, সাকেলড ইন এ ক্রিড আউট ওয়ান, সেই হারিয়ে যাওয়া ধর্মীয় বিশ্বাসে যদি আমি লালিত পালিত হতে পারি। কেন হারিয়ে যাওয়া? কারণ বর্তমানে গোটা ইংল্যান্ড খ্রিশ্চিয়ানিটি সেখানে হচ্ছে তোমার ডমিনেন্ট রিলিজিয়ান, পেগান রিলিজিয়ান নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেই কারণে উনি বলছেন এই যে আউট ওয়ান ক্রিড, ক্রিড মানে এখানে ধর্মীয় বিশ্বাস, আউট ওয়ান মানে যেটা অবসোলেট হয়ে গেছে, যেটা প্রাচীন, যেটা নষ্ট হয়ে গেছে, যেটা হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়া ধর্ম বিশ্বাসে একজন পেগান শিশু হিসেবে যদি আমি লালিত পালিত হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কেন উনি এরকম চাইছেন? কেন উনি বলছেন? কোন দুঃখ থেকে বলছেন সেটা দেখো। উনি তখন কি বলছেন, যদি এটা হতে পারতো তাহলে সো মাইট আই, যাতে করে আমি স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি, এই মুহূর্তে ওয়ার্ডসওয়ার্থ কোথায় দাঁড়িয়ে রয়েছেন? প্লিজেন্টলি, লি মানে হচ্ছে গ্রাসল্যান্ড, ঘাসে ভরা একটা জমি। মেবি উনি সমুদ্রের ধারে যে শোর রয়েছে তার পাশেই হয়তো কোথাও একটা তোমার লি রয়েছে, গ্রাসল্যান্ড। এই লিয়ের উল্লেখ কিন্তু ওয়ার্ডসওয়ার্থ লুসি পোয়েম স্ট্রেঞ্জ ফিটসেও করেছিলেন, এই লিয়ের উল্লেখ তোমাদের আশা করছি মনে আছে। তো সেই ঘাসে ভরা জমিতে উনি দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকে যেখান থেকে উনি সমুদ্রকে দেখছিলেন। তো তখন উনি বলছেন যে যদি আমি একটা পেগান হতে পারতাম, পেগান রিলিজিয়ানে যদি আমি মানুষ হতে পারতাম, তাহলে আমি এই লিয়েতে দাঁড়িয়ে থেকে যখন আমি সমুদ্রকে দেখতাম তখন কি দেখতাম? শুধুমাত্র জল, শুধুমাত্র সমুদ্র এটা দেখতাম না, তাহলে আমি কি দেখতে পেতাম? হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলর্ন, তাহলে আমি এমন কিছু দৃশ্য দেখতাম যে দৃশ্যগুলো দেখে আমি নিজেকে প্রকৃতি থেকে আর এতটা বিচ্ছিন্ন অনুভব করতাম না যতটা এখন আমি অনুভব করছি এই ম্যাটেরিয়াল ইংল্যান্ডে বাস করে। ম্যাটেরিয়াল ইংল্যান্ড, ইংল্যান্ডের যারা মানুষ, যারা খ্রিশ্চিয়ান পিপল, তারা এতটাই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, যারা নেচার থেকে আস্তে আস্তে দূরে এতটাই চলে গেছে, এদের দেখে দেখে ওয়ার্ডসওয়ার্থ নিজে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। সেই জন্য উনি বলছেন যে আমি যদি পেগান হতে পারতাম তাহলে এই লিয়েতে দাঁড়িয়ে যখন আমি সমুদ্রের দিকে তাকাতাম তখন হয়তো আমি অন্য কোনো দৃশ্য দেখতে পেতাম, যে দৃশ্য দেখে আমার মনে হতো যে এখনও প্রকৃতির সঙ্গে আমার যে নারীর টান সেটা এখনও কাটেনি, সেটা এখনও ছেড়েনি। প্রকৃতির সঙ্গে এখন যে বিচ্ছেদ আমি অনুভব করছি, মানুষ, হিউম্যানিটি আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে প্রকৃতি থেকে, সেই যে বিচ্ছেদটা সেটা হয়তো আমি আর অনুভব করতাম না। আর আমি কি দেখতে পেতাম? কি দৃশ্য? হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি, আমি দেখতাম প্রোটিয়াসকে উঠে আসতে সমুদ্র থেকে। আমি আর কি করতাম? আর কি শুনতে পেতাম আমি? হিয়ার ওল্ড ট্রাইটন ব্লো হিজ রিডড হর্ন, আমার কানে সেই ধ্বনি ভেসে আসতো। কোন ধ্বনি? সেই বৃদ্ধ ট্রাইটন যে কি করছে, তার সেই পেঁচানো যে শাঁখটা সেটাকে বাজাচ্ছে, আর সেই শঙ্খ ধ্বনি আমার কানে আসতো যখন এই লিয়েতে দাঁড়িয়ে আমি এই সমুদ্রকে দেখতাম। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো লাইনে এগুলো কাদের উল্লেখ করা হচ্ছে? এই যে প্রোটিয়াস, এই যে ট্রাইটন, এরা কারা? তো এটা তোমরা মনে রাখবে, এখানে গ্রিক মাইথোলজির উল্লেখ করা হচ্ছে। তো যারা গ্রিক পিপল ছিল, প্রাচীন যারা মাইথোলজিতে বিশ্বাস করতো, তারাও পেগান ছিল। ওয়ার্ডসওয়ার্থ পেগান হতে চাইছেন। তো উনি এই প্রোটিয়াস হচ্ছে তাদেরই একটা দেবতা, ইনি সমুদ্রের একজন দেবতা প্রোটিয়াস। ট্রাইটনও হচ্ছেন একজন সি গড। ট্রাইটন হলো নেপচুনের পুত্র, নেপচুনও হচ্ছে সি গড, নেপচুনের পুত্র হচ্ছে ট্রাইটন। তাকে কিভাবে চিত্রিত করা হয় গ্রিক মাইথোলজিতে? যে ইনি হচ্ছেন অর্ধেক মানুষ, উপরি অংশটা শরীরের মানুষের আর নিচের অংশটা হচ্ছে একটা ডলফিনের। অর্থাৎ ইনি সবসময় সমুদ্রের সঙ্গে রিলেটেড, জলের সঙ্গে ইনি কানেক্টেড। তো সমুদ্রে যখন বিপুল ঢেউ আসে, প্রচণ্ড রকমের স্টর্ম ওঠে, সেই সময় সেই উত্তাল সমুদ্রকে শান্ত করার জন্য এনার একটা পাওয়ার রয়েছে। সেটা কি? এই যে দেবতা ট্রাইটন, ইনি শাঁখ বাজান, শঙ্খধ্বনি করেন, আর সেই শঙ্খধ্বনিতে সমুদ্র শান্ত হয়ে যায়। গ্রিকদের বিশ্বাস ছিল এটা। তো ওয়ার্ডসওয়ার্থ বলছেন সেই ট্রাইটনের শঙ্খধ্বনি হয়তো আমি শুনতে পেতাম। উনি বলেছিলেন কিছুক্ষণ পরেই ঝড় আসবে, স্টর্ম আসবে, উত্তাল হয়ে যাবে সমুদ্র, সেই উত্তাল সমুদ্রকে শান্ত করার জন্য হয়তো ট্রাইটন উঠে আসবে, আর ট্রাইটনের শঙ্খধ্বনি আমি শুনতে পাবো। হয়তো আমি প্রোটিয়াসকে দেখব। এই প্রোটিয়াসও হচ্ছে সমুদ্রের দেবতা। এই প্রোটিয়াস কি করতো? ইনি ওসিয়ানাসের পুত্র হচ্ছে তোমার ওসিয়ানাস আর টেথিস, তাদের সন্তান হচ্ছে প্রোটিয়াস। প্রোটিয়াস যে এ রূপ বদলাতে পারে, এই পাওয়ারটা রয়েছে এই দেবতার মধ্যে।
নেপচুনের যে তোমার যে ভেড়ার দল তাদের লালন পালন করতো, তাদের চড়াতো এই প্রোটিয়াস, তাদের মাইথোলজি অনুযায়ী। তো এই প্রোটিয়াস নামটা দেখো, প্রোটিন মনে পড়ে যাচ্ছে, প্রোটিয়াস থেকে প্রোটিন শব্দ এসছে। প্রোটিয়াস শব্দের অর্থ হচ্ছে যে রূপ বদলাতে পারে নিজের, অর্থাৎ চেঞ্জেবল, যেটা পরিবর্তন হয়। তাহলে এর নিজের রূপকে নানান ধরনের রূপে পরিবর্তন করতে পারে, যে রূপ ইচ্ছা সে রূপ নিতে পারে। এবং প্রোটিয়াস তোমার কি করে, এ আবার ভবিষ্যৎও বলতে পারে, ঠিক আছে, ফিউচার টেলিংও করতে পারে প্রোটিয়াস। তো উনি বলছেন যে হয়তো প্রোটিয়াসকে আমি দেখতাম সমুদ্র থেকে উঠে আসছে, আর অথবা আমি এই প্রাচীন এই যে ওল্ড ট্রাইটন, বৃদ্ধ ট্রাইটনের আমি তার যে রিডড হর্ন, রিডড মানে পেঁচানো, হর্ন মানে এখানে বিউগল বলতে পারো বা কঞ্চ বলতে পারি আমরা, শাঁখ, সে তার যে শঙ্খ ধ্বনি সেটা হয়তো আমি শুনতে পেতাম। এবার এই দুটো লাইন খুব সিম্বলিক। এখানে প্রোটিয়াস আর ট্রাইটন বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝানো হচ্ছে? প্রোটিয়াস আমরা বলতে পারি এটা দৃশ্য প্রকৃতির, ভিজনস অফ নেচার, না তোমার ভিজুয়াল সাইডস অফ নেচার বা ভিজুয়াল ইমেজ, এটা একটা, অর্থাৎ প্রকৃতির যে বিভিন্ন সুন্দর দৃশ্যগুলো রয়েছে, ওই জন্য উনি প্রোটিয়াস বলেছেন। প্রোটিয়াস মানে কি বললাম, যে নানান রূপ ধারণ করতে পারে। প্রকৃতির মধ্যেও দেখো যে কত সৌন্দর্য রয়েছে। পাহাড় এটার এক রকমের সৌন্দর্য, সমুদ্র একরকম সৌন্দর্য, আবার সমতল ভূমি তার একটা আলাদা সৌন্দর্য রয়েছে, গাছপালা, নদ নদী, পশু পাখি, মানুষ, সব কিছু প্রকৃতির অঙ্গ, তাদের আলাদা আলাদা রূপ রয়েছে, সবাইকে দেখতে আলাদা। তাহলে এই যে বিচিত্র রূপের বাহার প্রকৃতির মধ্যে রয়েছে, তাকেই প্রোটিয়াস শব্দে বর্ণনা করেছেন ওয়ার্ডসওয়ার্থ। তাহলে প্রকৃতির যে বিভিন্ন রূপ, সেগুলোকে আমি দেখতে পেতাম যদি আমি একটা পেগান হতাম। আর এই ট্রাইটনের মাধ্যমে উনি কি বুঝিয়েছেন, এটা অডিটারি ইমেজ, সাউন্ডস অফ নেচার। প্রকৃতির মধ্যে বিভিন্ন শব্দ আছে, বাতাস প্রবাহিত হচ্ছে তার একটা আলাদা শব্দ, ঝড় ওঠে যখন তার একটা আলাদা শব্দ, জল যখন সমতল ভূমিতে যখন প্রবাহিত হচ্ছে, নদী, তার একটা আলাদা শব্দ, সমুদ্রের জলের একটা আলাদা শব্দ, পাখি ডাকছে তাদের আলাদা শব্দ, কত রকমের সাউন্ড নেচারের মধ্যে রয়েছে। তো এই সব সাউন্ডকে বোঝাচ্ছেন উনি ট্রাইটনের মাধ্যমে, সিম্বলিক্যালি। তাহলে প্রকৃতির যে বিভিন্ন দৃশ্য, সেই ভিজুয়াল ইমেজ এবং তার যে বিভিন্ন সাউন্ড, অডিটারি ইমেজ, এগুলোকে আমি উপভোগ করতে পারতাম যদি আমি পেগান হতে পারতাম। কারণ পেগানরাই কী করে, নেচারকে ওয়ার্শিপ করে, প্রকৃতির যে বিভিন্ন রূপগুলো রয়েছে, যে এলিমেন্টগুলো রয়েছে, সেগুলোকে তারা বিভিন্ন দেবদেবী রূপে কল্পনা করে তাদের পুজো করে। সেইটাই উনি বলতে চাইছেন এখানে। তো এই প্রোটিয়াসের একটা পয়েন্ট নোট করো, এই প্রোটিয়াসকে বলা হয় দ্য প্রফেটিক ওল্ড ম্যান অফ দ্য সি। এটা যদি প্রশ্ন আসে যে কাকে বলা হয় প্রফেটিক ওল্ড ম্যান অফ দ্য সি, প্রোটিয়াসকে বলা হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের তোমার দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, যার মূল থিমই হচ্ছে এটা, যে যখন আমরা ম্যাটেরিয়ালিজমের দিকে ঝুঁকে যাব, প্রকৃতি থেকে তখন আমাদের দূরত্ব বেড়ে যাবে। এলিয়েনেশন ফ্রম নেচার, ম্যাটেরিয়াল গেন অ্যান্ড স্পিরিচুয়াল লস, এইটাই হচ্ছে মূল থিম এই কবিতার। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যা ফিগার অফ স্পিচ আছে সেগুলো আমি বলে দিলাম, কোন শব্দের কি অর্থ সেগুলো আমি বলে দিলাম। আর এই প্রোটিয়াস, ট্রাইটন যেহেতু এগুলো গ্রিক মাইথোলজির ক্যারেক্টার, তাই এখানে ফিগার অফ স্পিচ হিসাবে অ্যালিউশন উল্লেখ করা হয়েছে। সর্ডিড বুনে আমরা পেয়েছি অক্সিমরন, আমরা সি, নেচার, উইন্ডস, এগুলোকে পার্সনিফাই করেছে, তাই পার্সনিফিকেশান হয়েছে। সাথে সাথে এগুলো মেটাফোরেরও উল্লেখ রয়েছে, এখানে মেটাফোর হিসেবেও আমরা ধরতে পারি এগুলোকে। এবং উইন্ডসের যে হাউলিং ওয়ার্ড আছে, সেখানে একটা অনোমেটোপিয়ারও এক্সাম্পল রয়েছে, সাউন্ডটা। তো এই সমস্ত ফিগার অফ স্পিচ, সাথে সাথে ওয়ার্ল্ড শব্দের মাধ্যমে ওয়ার্ল্ডলিনেস বোঝানো হচ্ছে, সিনেকডকি, এটাও আমরা পাচ্ছি। তো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আর একটা এক্সক্লামেশন রয়েছে গ্রেট গডে। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই এরপরে আমরা আবার গ্রামারের ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।